এটা হচ্ছে ডাইরেক্টলি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে আমরা সাজেশন দিই। যেভাবে কমান্ড দেবো বা সাজেশন দেবো, সাবকনসিয়াস মাইন্ড সেভাবে সেটাকে ফলো করতে শুরু করে। হয় এটা। টুইন ফ্লেমদের মধ্যেই এটা দেখা যায়। তারা পৃথিবীর যে কোনায় থাকুক, ডিস্টেন্স যত বড় হোক, তবুও তারা ফিল করবেই, করলেও বুঝে যাবেই যাবে। একজনের কষ্ট পেলে আরেকজন বুঝতে পারবে সঙ্গে সঙ্গে। তাদের যদি নেগেটিভ কার্বনটা এখন রিলিজ করানো হয়, হ্যাঁ। ঠিক আছে, তারা ধরো এই লাইফে মিলতে পারলো না, ইউনিয়ন হতে পারলো না, না, নেক্সট লাইফে অবশ্যই হবে। তাকে ব্ল্যাক ম্যাজিক করে খাবার খাইয়ে দেওয়া হয় মেয়েটিকে। আর মেয়েটি তখন ছিল 3 মাসের। শরীরে যদি কোনো সুই এখানে ফোটানো হয়, সেই পেনটা সে একদম রিয়েলিস্টিক্যালি ফিল করবে। তো নমস্কার বন্ধুরা, কেকে পডকাস্টে আবার স্বাগত জানাই। আজকে আমাদের যে পডকাস্টটা হবে পুরোপুরি পিএলআর এর, এবং পিএলআর এর সাথে সাথে আমরা এমন কিছু বিষয় আছে যেটা হচ্ছে চাইল্ড সাইকোলজিতে আমরা দেখেছি যে চাইল্ডরা অনেক সময় অ্যাগ্রেসিভ হয়ে যায় বাবা মার উপর। কেন হচ্ছে, কী জন্য হচ্ছে? পড়াশোনায় মন বসছে না, প্রেমে আঘাত খাওয়ার পর কিন্তু যে কোনো বাচ্চা বা সন্তান আপনাদের প্রচণ্ড নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে এবং বাজে পদক্ষেপ নিতে যাবে বা নিচ্ছে, আপনারা বাঁচিয়ে নিয়েছেন, সেটাও কিন্তু ঠিক করা যেতে পারে। অবাক হচ্ছেন না? তাই জন্যই আজকের এই পডকাস্টটা। অনেক রকম ভালোবাসেন কাউকে, চাইছেন তাকে, সত্যি কি সে আপনার জন্য একমাত্র রয়েছে? এবং পৃথিবীর কোন জায়গায় আপনার সেই মানুষটা রয়েছে, ছেলে হোক কি মেয়ে হোক, তাকেও খুঁজতে চাইছেন? যাতে আপনাদেরকে বেশি সময় নষ্ট না করতে হয়, তাই জন্যই কিন্তু আজকের এই পডকাস্টটা। তো বেশি দেরি করব না, ডাইরেক্ট তার কাছে যাব, কিন্তু যে নাম্বারটা ব্লিঙ্ক করছে সেই নাম্বারে আপনারা কনট্যাক্ট করুন। কনট্যাক্ট করে আমাদের সাথে যোগাযোগ করুন এবং যুক্ত হন যে কোনো বিষয় নিয়ে। আমরা সারা বিশ্বের বাঙালির কাছে আপনার যেটা ভালো জিনিস সেটা আমরা ছড়িয়ে দেবো, এবং যদি কোনো প্রমোশনাল কাজ করতে হয় সেটার জন্যও কনট্যাক্ট করুন, আর ডাইরেক্ট দাদার কাছে। কেমন আছো দাদা? ভালো আছি, তুমি কেমন আছো বলো? এই চলছে দাদা। আজকে আমাদের যে পডকাস্টটা, যে দর্শকরা এসছে পিএলআর স্টোরি শুনবে বলে, হুম তো হুম। প্রথমে যদি স্টোরিতে ঢোকা যায়। স্টোরিতে ঢোকার আগে বলি, খুবই পিএলআর আমরা করাচ্ছি, যেটা যেটা করাই কলকাতার মধ্যে, সেটা ওয়ান অফ দ্য লোয়েস্ট অ্যান্ড রিজনেবল প্রাইসে। ওকে। আর কেউ যদি করতে চান তো নর্থেও আমাদের সেন্টার আছে, আর হুম সাউথ কলকাতাতেও। আর কেউ যদি শিখতে চায় হুম। তাহলে সেটাও করতে পারে, খুবই রিজনেবল অ্যামাউন্টে, এবং খুব ডিটেলিংয়ের সাথে পিএলআরটা শেখানো হয়, বাহ, এবং সার্টিফিকেটও তারা পেতে পারে। বাহ! আর যদি যারা মানে শিখবে, তারা যেন, আমি বলব যে তারা যেন আমার এখানে এসে তাদেরকে একটা অপরচুনিটি আমি দেবো যে তাদের স্টোরি যদি তারা শেয়ার করে খুবই ভালো আচ্ছা, হয়। রাইট। হ্যাঁ, এটা আমি তাদের দেবো। কারণ তোমার সাথে একটা আলাদা সম্পর্ক আমার আছে, এবার আমরা একসাথে কাজ করছি। এবং জিনিসটা হচ্ছে মানে কতটা মানে কম হতে পারে? দেখো, অনেকে চায় যে একটু একটা রিজনেবল প্রাইস এ যদি আমার পিএলআরটা হয়ে যায়। কারণ এখন আমাদের কলকাতা শহরে ১২,০০০, ৮,০০০, মানে হুম হুম হুম। ৬,০০০ পর্যন্ত একটা লাস্ট আছে, কিন্তু তার কাছেও সাকসেস রেটটা সেরকম যায় না। এখন আমি অন্যদেরটা বলতে পারবো না হুম, কতটা হুম। সাকসেস রেট, বাট তারা কল করলে তো জেনে যাবেই। অবশ্যই অবশ্যই কল হান্ড্রেড করলে তারা পার্সেন্ট জেনেই যাবে। হান্ড্রেড আর পার্সেন্ট আশা করব তোমার কাছে যারা আসবেন তারা ভালো একটা রেসপন্স পাবে, এবং দুটো জায়গাতে তুমি সেন্টার বলেই দিলে। এবং যখন কারো বাড়িতে যদি গিয়ে কি তুমি করবে? হ্যাঁ, সেটা ডিস্টেন্স ওয়াইজে ম্যাটার করবে। ওকে। ঠিক আছে। সেটা ডিসট্যান্স হয় মানে চার্জেসটা। ফোনের মধ্যে তাহলে হুম। সবই বলে দেওয়া হবে। আপনারা একদম তাহলে কল একদম। করেন। মানে ১ম এই আমি কেন এটা বলছি, কারণ অনেক সময় কি হয়, মানুষরা না মানে এটা খুঁজে পায় না। কিভাবে জানবো, শিখবো? যদি কেউ শিখতেও চায়, খুবই ভালো জিনিসটা। তাহলে আমরা ঘটনায় ঢুকি তাহলে দাদা। হ্যাঁ, আচ্ছা, ১ম কি শুনবো তোমার কাছে পিএলআর এর? এই ঘটনাটা হচ্ছে একটা অন্য ডাইমেনশনাল, মানে বলতে পারো ঘটনাটা। হুম, আর খুবই অদ্ভুত। হুম। এটা এই রিসেন্ট 4 মাস কি 6 মাস আগে একজন এসেছিলেন পিএলআর করাতে। তো তার একজনকে অনলাইনেই ভালো লাগে, ঠিক আছে। আর সেই মেয়েটির থেকে ছেলেটা একটু ছোট বয়সে। তো যেহেতু বয়সে ছোট, সেহেতু একটু ইতস্তত বোধ করছিলেন মেয়েটা, যে ওর জন্য ফিলিং আসছে হঠাৎ করে, মানে দেখেই কানেকশন, কথা বলে। হ্যাঁ, সেটা লাভ এনার্জি। তো যেহেতু বয়সে ছোট, অতটা উনি এগোচ্ছিলেন না। হুম, হুম। তো ছেলেটির মধ্যেও সেম কাইন্ড অফ ফিলিং ডেভেলপ হচ্ছিল আস্তে আস্তে দুজনের মধ্যে। তো এই জন্যে তার সাবকনসিয়াস মাইন্ড বলছিল যে এই ধরনের কিছু কানেকশন হলেও হতে পারে পাস্ট লাইফ। তো তারপর তাকে আমি সেশন দিই। সেশন দিয়ে তাকে আমি দেখলাম যে সেশন দেওয়ার সময় অনলাইনে হয়েছিল ওটা। তো সে তো নিজে দেখতে পায় পাস্ট লাইফ রিগ্রেশন, মানে হচ্ছে সে নিজের পাস্ট লাইফটাকে দেখবে।
হুম এবং এমন হয় যে 100% রিয়েল লাগে এক্সপিরিয়েন্সগুলো। সে ধরো চেয়ারে বসে সেশন নিচ্ছে হুম বা বেডের শুয়ে সেশন নিচ্ছে, হুম কিন্তু যখন পাস্ট লাইফে পুরোপুরি তাকে এন্টার করানো হবে, হুম সে ধরো কোনো জঙ্গল দিয়ে হাঁটছে বা কোনো সিঁড়ি দিয়ে নামছে, এক্স্যাক্টলি সেই ফিলিংগুলো তার হতে থাকবে। এক্স্যাক্টলি সে এতটা রিয়েলিস্টিক। এতটা রিয়েলিস্টিক লাগে। এবং তার শরীরে, তার সেই শরীরে যদি কোনো সুই এখানে ফোটানো হয়, সেই পেনটা সে একদম রিয়েলিস্টিক্যালি ফিল করবে। ঠিক আছে, তো তাকে পাস্ট লাইফে নিয়ে যাওয়া হয় এবং সেটা প্রায় বলতে পারো সত্যযুগেরও আগের সময়কার, যে লাইফ থেকে তার এই দুজনের মধ্যে কানেকশনের মানে ব্যাপারটা চলে আসছে যেই সময় থেকে। তো নিয়ে গিয়ে তখন ফাইন্ড আউট করা হলো যে ওটা আমাদের ইউনিভার্সই নয়, অন্য ইউনিভার্স। ঠিক আছে, সেইখানে ওরা দুজন ফার্স্ট টাইম দেখা হয় ওদের। আর সেই সময় ওদের একটা ট্র্যাজিক মানে ঘটনা ঘটেছিল ওদের লাইফে। ছেলেটা তখন ছিল রাজা, ওকে, রাজপুত্র ছিল। তো সেই সময় তাদের বিয়ে হয়, লাভ ম্যারেজ হয়, কিন্তু ওদের ফ্যামিলির মধ্যে ছেলেটির পিসি, এরকম কানেকশনে একজন মহিলা ছিলেন। তিনি ওকাল্টিজম প্র্যাকটিস করতেন, তন্ত্রমন্ত্র করতেন। তার মেয়েটিকে সহ্য হতো না, সে মানে চায়নি যে মেয়েটির সাথে ওর বিয়ে হোক। হুম কারণ মেয়েটি তখন ছিল একটু লোয়ার ক্লাসের, যেহেতু ও কিং, আর মেয়েটি ছিল গার্ডেনার বা এরকম মালির মেয়ে, এরকম কিছু একটা হবে। ঠিক আছে, তো সেই কারণে তাকে ব্ল্যাক ম্যাজিক করে খাবার খাইয়ে দেওয়া হয় মেয়েটিকে, আর মেয়েটি তখন ছিল 3 মাসের প্রেগনেন্ট। তো এবারে সেই যে যন্ত্রণাটা হুম পেটে, হুম পেটে তারপরে ঘা হয়ে মেয়েটি মারা যায় তখন, এবং ছেলেটির কোলে মাথা রেখে সেই পুরো মেমোরিটা ওর মধ্যে এখনো রয়েছে। যেই পেটের বেদনার কারণে তার মৃত্যু হয় ওই সময় মেয়েটির, অ্যাট প্রেজেন্ট ওই সেম জায়গায় ওর এখনো পেন হয়। কেন হয় ডাক্তারও জানে না, মানে এখন অবধি বার করতে পারেনি কোনো রিজন। যতবার টেস্ট করানো হয়েছে, আলট্রাসোনোগ্রাফি, যা যা টেস্ট হয়, ব্লাড টেস্ট, ওই জায়গায় কিছু পাওয়া যায়নি। তো সেশনে ওই পেনটাকে রিলিজ করানো হয় পিএলআর সেশনের মাধ্যমে, যেভাবে আমরা করাই। তো এখন 70% শি ইজ ওকে, ফাইন। ফাইন এখন। 70%, বাকি 30% আস্তে আস্তে চলে যাবে। তো সেই যে পেইনটা, দুজনের মধ্যে ছাড়াছাড়ি হওয়ার যে পেইনটা, সেটি এখনো বহন করে নিয়ে আসছিল। এবার আমি বললাম যে মানে সে নিজেই দেখলো যে তাদের মধ্যে কি কানেকশন। যখন ফিরিয়ে আনা হলো তাকে, হুম বললাম তোমাদের মধ্যে যেহেতু এই কানেকশন ছিল, হুম সেই ফিলিংটা তোমাদের মধ্যে এখনো অ্যাক্টিভ, যেই কন্টাক্টে আসছে তখনই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে দুজনের মধ্যেই। হুম। একটা জিনিস দাদা জিজ্ঞেস হ্যাঁ। করবো, এই অনেক সময় আমি শুনেছি অনেক মানুষরা এটা যদি তোমাদের মতো যারা কাজ করছে তারা নাকি বলছে যে অনেক সময় ভুলিয়ে দেওয়া যায় তিনি যা যা দেখেছে। আচ্ছা, হ্যাঁ, এটা যদি কমেন্ট করা হয় বা যদি ওনাদেরকে বলা হয় যে আপনার আমি আমি চাই তুমি এগুলো সব ভুলে যাও, এটা কি সত্যি তিনি ভুলে যাবে পুরো? বলি এবারে, এটা সবসময় যে মানে যে দেখে ফিরে আসবে হুম তার যে কম্পালসারিলি মনে থাকবে সব কিছু, এটা কিন্তু নয়। কেউ কেউ আছে মনে রাখতে পারে। হুম যেমন এক্সাম্পল দিচ্ছি, কেউ ধরো রাত্রে স্বপ্ন দেখলো, সকালবেলা স্বপ্নটাকে বলছে আমি এই স্বপ্ন দেখেছি, হুম কিন্তু কেউ 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 আছে যে ভুলে যায়, বলতে পারে না কি স্বপ্ন দেখেছিল, মনে নেই, ভুলে গেছি। হুম এটাও তাই সেম, কেউ পারে কেউ পারে না। এবার ধরো আমি হিপনোথেরাপি করলাম তাকে, হিপনোটাইজ করে সে যা দেখলো তাকে কমান্ড দিলাম বা সাজেশন দিলাম যে সে ভুলে যাক, ফরগেট ফরগেট ফরগেট, ফিরে আসবে, সে আর কিছু বলতেই পারবে না। এটা হচ্ছে সাজেশনের উপরে, যে থেরাপি করছে হুম এটা তার উপরে। আরেকটা কথা বলি, কেউ ধরো অতটা সাজেস্টেবল নয়, কেউ আছে অনেকটা সময় নেয় হিপনোটাইজ হতে, হুম তাদেরকে আমরা বলি লো সাজেস্টিবিলিটি। সাজেস্টিবিলিটি 3 রকমের হয়। হাই সাজেস্টিবিলিটি, ইনস্ট্যান্ট হিপনোটাইজ করা সম্ভব তাকে। মিডিয়াম সাজেস্টিবিলিটি, একটু সময় লাগে। আর একেবারে লো সাজেস্টিবিলিটি,
একটা সেশনে তার নাও হতে পারে, পুরো সেশন লাগিয়ে দিলেও তার নাও হতে পারে, হ্যাঁ, ডিপেন্ড করে। পিএলআরটাও তাই। এই না যে সবাইকে নিয়ে মানে একদম একবারে নিয়ে চলে গিয়ে সে দেখতে পাচ্ছে এরকম সবাই পাস লাইভ মানে এ টু জেড দেখতে পাচ্ছে, সবার কথা বলছি নয়, ডিপেন্ডস। এবারে যে এলো ধরো আমার কাছে, তো তাকে দেখলে বোঝা যায় যে সে কতটা সাজেস্টেবল, করতে করতে একটা এক্সপিরিয়েন্স হয়ে একদম গেছে। সেটাও ঠিক। হ্যাঁ, তো দেখলে বুঝতে পারি কে কতটা কি কতখানি সময় লাগতে পারে তার যেতে ট্রান্সে। হ্যাঁ, তো এটাই ব্যাপার। তুমি মানে এক যুগ থেকে এক যুগের বেশি তুমি এই কাজটা করছো, কিন্তু আমরা জানি না দর্শকদের, আমি মানে এর আগে কিন্তু আমরা তোমার সাথে যতবারই পডকাস্ট করি পিএলআর নিয়ে কিন্তু কোনোদিনও করিনি। রাইট, ফার্স্ট টাইম বলছি হ্যাঁ, আমি এবং পিএলআর নিয়ে। পিএলআর নিয়ে প্রথমবার হচ্ছে, এবং আহ, তোমার কাছে যারা এসেছে তারা সবাই সাকসেসফুল, আমি দেখেছি, তাদের সাথে কথাও বলেছি, এবং এতটা হিউজ সাকসেসফুল তাদের লাইফে, এখন তারা লাইফে চেঞ্জেস। একেবারে হিউজ চেঞ্জ। একটা আমি যদি ছোট নিজে করে রাখো, একটা যদি ছোট করে একটা রাখো পিএলআর এর। পিএলআর এর আরেকটা ঘটনা হচ্ছে, আরেকজন মহিলার কথা বলছি। তার বিয়ে হয়েছে, মানে সে বিবাহিত, ঠিক আছে, কিন্তু কিন্তু ফেসবুকে তার একটি ফ্রেন্ড আছেন, তার ফেস কাটিংটা না একেবারে ওনার সাথে অনেকটা ম্যাচ করে, সেই মহিলার সাথে সেই ছেলেটির ফেস কাটিংটা। এবার সে তাকে দেখলে একটা ফিলিং আসে তার মনের মধ্যে, একটা কানেকশন ফিল হয়। টিভিতে দেখে, ফেসবুকে ফেসবুকে অনলাইনে মানে দেখছে এখন ওখানে, তখন দেখে ফিল ফিলিং আসছে। হয়। এবারে ফটো টটো দেখেছে, তারপর কথা বলেছে লোকটার সাথে, তারপরে পরে এবারে যেহেতু সে বিবাহিত, শুধু ফ্রেন্ডশিপ টাইপের এরকম কানেকশন এখনো রয়েছে, ফ্রেন্ডশিপ টাইপের কানেকশন, কিন্তু এতটা মানে অ্যাট্রাকশন ফিলিং কেন ওই লোকটার প্রতি, সেটার জন্য পিএলআর সেশন করানো। তো করে তারপর তাকে যখন নিয়ে যাওয়া হয়, সে খুব হাই সাজেস্টেবল, ঠিক আছে, বেশি সময় লাগেনি। নিয়ে যাওয়ার পর দেখা হয় যে পাস্ট লাইফে, সেটাও যে অনেক পুরোনো টাইমে, ধরে নাও 10 to 12,000 years এগোজ এই লাইফ টাইমের, তো দুজনে হাজব্যান্ড ওয়াইফ ছিল। ওকে, আর আমার কথা এটা তুমি আগেও শুনবে, রিয়েল পার্টনার আর কার্মিক পার্টনার। তো ওনারা দুজন অ্যাকচুয়ালি রিয়েল পার্টনার, কিন্তু ওনার বিয়ে হয়েছে সোলমেটের সাথে। সোলমেটের সাথে বিয়ে, এটাও কর্মার কারণেই হয়েছে। তো এটাই ছিল হচ্ছে ওদের কানেকশন। তো আমি বলেছিলাম যে আপনার তো বিয়ে হয়ে গেছে, তো ওর দিকে যদিও আপনার অ্যাট্রাকশন যাচ্ছে, মাইন্ড যাচ্ছে, নিজেকে আপনাকে এখন কন্ট্রোল করতে হবে। কারণ যদি ওনার দিকে পুরোপুরি চলে যায় না, ব্যাপারটা যদি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের দিকে চলে যায়, উনি আরও নিজে নেগেটিভ কার্মা ডেভেলপ করে দেবে নিজের ভিতরে। ঠিক ঠিক। ওই জন্য ওনাকে গাইডেন্স করা হয়েছে এবং সাজেশন দেওয়া হয়েছে, তুমি এখন হাজব্যান্ডের দিকেই থাকো, অন্য কোনো জায়গায় তুমি এখন একেবারে না। ফ্রেন্ডশিপ রাখো, কোনো প্রবলেম নেই, ফ্রেন্ডশিপ রাখতেই পারে, অ্যাজ এ ফ্রেন্ড থাকতেই পারে, কিন্তু ওটা যেন অ্যাফেয়ার না হয়ে যায়। আর দাদা, তোমার এই টুইন ফ্লেম যেটা ব্যাপারটা একটা আছে, জানি এটা, যাতে লোকেরা অ্যাফেয়ারে না পড়ে, তার জন্যই কিন্তু টুইন ফ্লেম যেটা তুমি বলেছিলে, খুব সুন্দর। দর্শকদেরকে আমি বলবো, তুমি যদি ওই ব্যাপারটা একটু প্রথমে রাখো, ওটা তুমি শেখাও কি, মানে কিভাবে ওটা হয় সেটা একটু যদি রাখো, রাখার পর আমার স্টোরিতে ঢুকবো। টুইন ফ্লেম হচ্ছে একটা ওয়েস্টার্ন কনসেপ্ট, ঠিক আছে, ওয়েস্ট থেকেই এসছে। আর আমাদের হিন্দুইজম অনুযায়ী ওটা শিব শক্তি বা পুরুষ প্রকৃতি, এই কনসেপ্টটা। এটার ব্যাখ্যা যদি দিই, সেটা হচ্ছে একজন ক্রিয়েটার একটি পুরুষ আর একটি নারীকে দুজনের জন্যে তৈরি করেছে। এটা হচ্ছে সিম্পল ডেফিনেশন এটার, আর কিছু নয়। এবারে তখন যখন করা হয়েছিল সেটা ছিল অনেক মেডাইভাল, মানে অনেকটাই পুরনো সময়। এবার ধরো সত্যযুগের এক্সাম্পল দিচ্ছি, সত্যযুগে ক্রিয়েট করা হলো, সে জন্মে আসছে দুজনে, আর জন্মানোর পরে দুজনে এক থাকছে একটা লাইফে, কোনো না কোনো কারণে এই যতদিন না মুক্তি পাচ্ছে ততদিন তো ফিরে আসতে হয় কোনো না কোনো বডিতে, কোনো না কোনো ইয়নিতে। এবারে ধরো কোনো এক লাইফ টাইমে দুজনের মধ্যে একজনের একটা সিন ডেভেলপ হয়ে গেল, নেগেটিভ কার্মা, সেই কারণে পরের লাইফে আর এক হতে পারলো না, দুজনের বিচ্ছেদ হয়ে গেল। এবার ধরো কার্মাটা এতই ভারী, এক্সাম্পল দিচ্ছি, কার্মাটা ধরো এতই ভারী কি নেক্সট 12 লাইফ টাইমস বা নেক্সট 20 লাইফ টাইমস দুজনে এক হতে পারলো না, এরকমও আছে। তো সেই কারণে
এইটা যাতে আর ফার্দার না এগোয়, যাতে হুম। দুজনে এক হতে পারে, দিস ইজ টুইন ফ্লেম জার্নি হিলিং। এটা মেনলি তোমার ইয়াং যারা আছেন, যারা ইয়ং বিবাহিত এমন না। কি বিবাহিত অবিবাহিত ওরকম কোনো ব্যাপার নেই, যে কোনো এজে মানে হতে পারে এটা হ্যাঁ, পসিবল। কারণ বলি, ধরো ইয়ং এই যে জেনারেশন। সুবিধাটা কি আছে, মানে আমি একটা ধরে নাও, আমি একজন অবিবাহিত ছেলে এখনো বর্তমানে, আমি যদি টুইন ফ্লেম করি তাহলে আমি কি জানতে পারবো? টুইন ফ্লেম হিলিংটা যদি তুমি যদি করো, হুম। ধরো তোমার কোনো নেগেটিভ কার্মা আছে, হুম। তো তবে সেই টুইন ফ্লেম হিলিং করালে সেটা তোমার মধ্যে থেকে রিলিজ হয়ে যাবে। হুম। সেটা রিলিজ হলে তোমার যদি সেই রিয়েল পার্টনার প্রেজেন্ট লাইফে থেকে থাকে হুম। তোমার হুম। কানেকশনে বা কন্ট্যাক্টে, হুম। তো তোমাদের দুজনের ইউনিয়ন হয়ে যাবে। হ্যাঁ। যদি তুমি বিবাহিত না হও, যেমন এই মহিলার এক্সাম্পলটা অলরেডি দিলাম তোমাকে, বিবাহিত। তো হ্যাঁ, সেক্ষেত্রে তোমাদের ইউনিয়ন পসিবল যদি বিবাহিত মানে তোমরা না থাকো তো। হুম। কিন্তু দুজনের মধ্যে যদি একজনও বিবাহিত থাকো, তাহলে তোমাদের রিলিজ করানো হলো, দুজনের জন্য সেই ফিলিংটা এলো, কিন্তু তোমরা অ্যাফেয়ারে জড়াতে পারবে না। হুম। সেটা আবার এই আইনতভাবে ফিজিক্যাল ওয়ার্ল্ডের কর্মা যে ল আছে সেটার এগেনস্টে চলে যায়। যদি ধরো না দুজনেই ডিভোর্সই হলো, রাইট, তাহলে করানো যাবে? তাহলে করানো যাবে, মানে possible। তুমি আগে সিচুয়েশন ওয়াইজ বুঝে নেবে। একদমই তাই। যদি কেউ ফোন করে বলে যে এরকম সিচুয়েশন ওয়াইজ, দেখুন এবার যদি কারা যদি মিথ্যে কথা বলে যে আমার ডিভোর্স নেই, আমি বিবাহিত না, আমি এরকম করি, সেক্ষেত্রে আমি স্ক্যানিং করে নেবো। স্ক্যানিং তো করে তুমি বুঝেই যাবে তো। সো মানে মিথ্যা কথা বলার কোনো জায়গা নেই। প্রত্যেকটা কাজের আগে আমি গাইডেন্সটা নিই, স্পিরিচুয়াল গাইডেন্স। সেটা করবো কি করবো না, সে আগে থেকেই স্ক্যান করে আমি মানে জেনে নিই আর কি। কিন্তু যারা ইয়াং আছে, ছেলে হোক কি মেয়ে হোক, তাদের জন্য কিন্তু টুইন ফ্লেমটা খুবই কার্যকর। দরকার। দরকারটা কেন বলি, তাদের যদি নেগেটিভ কার্বনটা এখন রিলিজ করানো হয়, হ্যাঁ। ঠিক আছে, তারা ধরো এই লাইফে মিলতে পারলো না, ইউনিয়ন হতে পারলো না, না। নেক্সট লাইফে অবশ্যই হবে। আর যদি এই লাইফে তারা যদি মিলন হয়ে যায়, বা তোমার তারা যদি ধরে নাও তোমার সাথে কন্ট্যাক্ট করলো, আর তারা এই টুইন লাইফে ছেলে বা মেয়ে তারা যদি চেষ্টা করলো, তাহলেও কি সেটা সম্ভব? হ্যাঁ, অবশ্যই পসিবল, একদম পসিবল। একদম পসিবল। আর ধরো, আমি এটাকেও হাস্যকর হিসাবে নেবেন না, যদি ধরুন সমকামী কেউ যদি হয়, তাদের জন্যও তো সব এটা পসিবল। অবশ্যই, সব ক্ষেত্রে পসিবল। তারা কি টুইন ফ্লেম হতে পারে না? তারাও টুইন ফ্লেম হতে পারে। সমকামী মানে যারা বুঝতে পারছেন না, আশা করি, মানে হ্যাঁ, এলজিবিটি কিউ যদি কোনো পার্সনরা হয়ে থাকেন, তাদের জন্য আমরা তাদেরকে ওয়েলকাম করব, বা তুমি অবশ্যই। ওয়েলকাম করবে অবশ্যই। একদম একদম, ঠিক আছে, তাদেরও পিএলআর হবে, তাদেরও পিএলআর করা যায়, না করাটা কোনো 100% করা যায়। একদম। তাদের স্টোরিতে একটা যদি স্টোরি দাও তুমি আমাকে। টুইন ফ্লেম স্টোরি যদি বলি, তো এই 2 মাস আগে একজন মহিলা কন্ট্যাক্ট করেছিলেন। তো তিনি এখন ডিভোর্সি, কিন্তু সল্টলেকে এক জায়গায় চাকরি করতেন। তো সেই সূত্রে এক কলিগের সাথে উনি মানে ফ্রেন্ডশিপ হয় প্রথমে, তারপরে দুজনকে লাইক করতে আরম্ভ করে, এবং দুজনেই মানে এখন ডিভোর্সি, কিন্তু তখন দুজনেই আলাদা আলাদাভাবে ম্যারিড ছিলেন। উনি আরেক জায়গায় ম্যারিড ছিলেন, উনি আরেক জায়গায় ম্যারিড ছিলেন। তো আস্তে আস্তে কি হয়, কানেকশনটা ওদের আরো ডিপ হতে থাকে, ফ্রেন্ডশিপের থেকেও আরো গভীরে যায় ব্যাপারটা। এবারে ওনারা কোথা কোথা দিয়ে টুইন ফ্লেমের ব্যাপারে জানতে পারেন, ঠিক আছে। তো আমারও কন্ট্যাক্ট পাই তখন, তারপরে কন্ট্যাক্ট করার পরে মানে পুরো ঘটনাটা বলে যে আমরা এরকম ম্যারিড, কিন্তু তবুও এই কানেকশনটা কেন এটা জানতে চাই। তো আমি স্ক্যানিং করে দেখি যে দুজনেই অ্যাকচুয়ালি টুইন ফ্লেম, কিন্তু কর্মার কারণে ম্যাড হয়ে গেছে আলাদা আলাদা জায়গায়। এ অদ্ভুত ব্যাপার এটা, টুইন ফ্লেমদের মধ্যে কি হয়, এমন কানেকশন থাকে, সোলের কানেকশন থাকে। একজন যেটা ফিল করবে না, ধরো কোনো ভেতরে কোনো সাফারিং ফিল করছে একজনের প্রতি, বা ভালো লাগছে না, একটু ডাউন ফিল করছে, তো পার্টনারকে তোমায় ফোন কল করতে মানে সে অলরেডি বুঝে যায়। এমন কানেকশন অটোমেটিক্যালি হয় এটা হয়, টুইন ফ্লেমদের মধ্যেই এটা দেখা যায়। তারা পৃথিবীর যে কোনায় থাকুক, ডিস্টেন্স যত বড় হোক, তবুও তারা ফিল করবেই, করবে, বুঝে যাবেই হবে। একজনের কষ্ট পেলে আরেকজন বুঝতে পারবে সঙ্গে সঙ্গে। এটাকে বলে টুইন ফ্লেম মিরারিং এফেক্ট। ওদের ফিলিংস, ওদের ইমোশনগুলো মিরারিং হয় একে অপরের সাথে। তো ওরা বললো যে উনি বলছিলেন যে এই ধরনের অনেক কিছু ঘটেছে আমাদের সাথে, তো সেক্ষেত্রে আমার সন্দেহ হচ্ছে যে আমরা টুইন ফ্লেম কিনা। তো বললাম ওনাদেরকে, এবারে ওনাদের যে নেগেটিভ কার্মাটার কারণে ওনাদের 2 জায়গায় আলাদা বিয়ে হয়ে গেছিল, সেটাকে রিলিজ করানো ছিল আমার কাজ। তো এবারে পিএলআর করে ওনার ওটা রিলিজ করালাম। রিলিজ করাবার সময় উনি এমন এমন জিনিস বলছিলেন যেগুলো ওই ছেলেটির সাথে হুবহু ম্যাচ করে।
ওই ছেলেটির বলছিলেন সেই লাইফ টাইমে, যে লাইফ টাইম থেকে ওনাদের এই ব্যাড কার্মাটা তৈরি হয়েছিল, এখানে আঘাত পেয়েছিল ছেলেটি, ঘাড়ে আঘাত পায়, হুম হুম। যেহেতু ছেলেটিকে স্লটার করে মারা হয় সেই টাইমে। আর সেটা ছিল খুব মর্মান্তিক ওদের, মানে পাস্ট লাইফের ঘটনাটা। দুজনকে সেপারেট করে দুজনকেই সেই রয়্যালটি কিলিং বলে না, হুম হুম ওই হুম হুম। টাইপের করা হয়েছিল। আর সেই যে নেগেটিভ যে ঊর্জাটা, সেটা এই লাইফে দুজনকে এক হতে দেয়নি। এইটা ছিল ওদের ঘটনা। তো এইখানে যেখানে ওর আঘাত ছিল, এই লাইফেও ও বলে যাচ্ছে। আর যখন ফটোটা আমি দেখছি, ওই ছেলেটার এখানে দাগ রয়েছে, এটা একটু পাতলা ডাক নাকি মানে? একদম স্লাইট, একদম যেমন বার্থ মার্ক থাকে না, হুম ওই হুম হুম। টাইপের। এই ধরনের অনেক মেমোরি সে এখনো অবধি নিয়ে ফিরে এসছে। ওকে। ঠিক আছে। তারপরে ওই জন্মে ও বলছিল, মানে করবার সময় সেশনে চলাকালীন, কি ও একটু লেংচে লেংচে চলতো তখন। তো এই লাইফেও ছেলেটা, বা পাটা ওর এখনো ব্যথা, জন্মের থেকে একটু মানে কমজোরি ওই বা পাটা। তো এই ধরনের অনেক সিমটমও বলেছিল। তো হুবহু ম্যাচ করে সেটা। তারপর যখন রিলিজ করিয়ে দেওয়া হয়, বললাম যে কার্মা যখন রিলিজ করানো হয় না, কিছুটা সময় লাগে, 2 মাস 3 মাস 4 মান্থ, কারুর কারুর আরও বেশি লাগতে পারে। তারপরে রিলিজ হয়ে যাওয়ার পরে পুরো একটা ব্যালেন্স হয়ে যায় লাইফে, এবং দুজনের মধ্যে রিলেশনশিপেও ব্যালেন্সটা চলে আসে। এবার যদি পসিবিলিটি থাকে, তো দুজনে এই লাইফে ইউনিয়ন ঘটা সম্ভব। ওদের সাথে হয়েছিল সেটা 3 মাস পরে। মানে ওনারা তো বিবাহিত ছিল। হ্যাঁ, এবার বলছি, হ্যাঁ। যেহেতু ওদের ম্যারেজগুলো ছিল কার্মিক, ঠিক আছে, সেই কারণে কার্মাটা রিলিজ করিয়ে দেওয়ার পরে হুম। দুজনে দুজনের স্পাউস, মানে মেয়েটি হাজবেন্ডের সাথে, ছেলেটি ওয়াইফের সাথে ডিভোর্স হয়ে যায়। হ্যাঁ। দুজনেই দুজনের সাথে, মানে ম্যারেজ মানে মেন মেন যাদের সাথে ব্যাপারটা তুমি হয়েছিল কর্মাটাকে ঠিক করে দিয়েছো। রিলিজ করিয়ে দিয়েছি, ও। তারপরেই ডিভোর্স হয়ে যায়, যেহেতু সেটা ছিল তাদের কার্মিক পার্টনার্স। তো এই লাইফেই তাদের ইউনিয়নটা ঘটলো। তারা এখন একসাথে আছে। তারা এখন একসাথে আছে, এখনো ম্যারেজের দিকে যায়নি, কিন্তু দুজনে ডিভোর্সই, কিন্তু একসাথে এখন কিন্তু হ্যাপি আছে, রিউনাইটেড, এটাই মেন। দে আর বোথ হ্যাপি। বাহ। মানে এটা যারা ইয়াং জেনারেশন যারা শুনছে, আমি বলবো তাদেরকে যেন দেরি না করে, তাই না? মানে যারা রাইট। ছেলে বা মেয়ে যারাই হোক না কেন, তারা যেন কন্ট্যাক্ট করে যেন এই জিনিসটাকে রিলিজ করে দিলে তারা যেন মনে হয় যেন জিনিসটা ভালো হতে পারে, আরো ভালোভাবে। রাইট, একদম। আমরা যখন অফ দ্য ক্যামেরা কথা বলছিলাম দাদা, তুমি বলছো হিপনোথেরাপি, এবং তুমি হিপনোথেরাপি শিখেছো রাইট, দুটো জায়গা থেকে, একদম তাই। একটা বিদেশ থেকে, একটা আমাদের ভারতবর্ষের আমাদের একটা ইন্ডিয়ান, জায়গা থেকে। হ্যাঁ। এবং মানুষ অনেক সময় ভেবেছে, বা অনেক সময় অনেক দেখেছি, আমরা অনেক ফিল্মে দেখেছি, হিপনোথেরাপির দ্বারা মানুষের কাছ দিয়ে টাকা নিয়ে নেওয়া হয়, চুরি করে নেওয়া ঠিক হয়, ঠিক ঠিক এবং ঠিক। তাদেরকে ট্রান্সে পাঠিয়ে দেওয়া হয়, তারা যেটা বলা হয় সেটাই করে। ইংলিশ ফিল্মস কতগুলো আছে, হলিউডের ফিল্মস আছে, সেগুলোতে মধ্যে আমরা দেখতে পেয়েছি। ঠিক আছে। অনেক পডকাস্টও হয়েছে হিন্দিতে। আমি জানি না এটা কী জিনিস, কারণ এর আগে একবার কথা হয়েছিল আগের পডকাস্টে, তখন কিন্তু সেরকমভাবে আমি 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 বুঝতে পারিনি সত্যি কি সম্ভব কিনা। যে তুমি যদি একটা এক্সাম্পল দিয়ে বা ডেমো দিয়ে যদি তুমি আমাদেরকে একটু বোঝাও। প্রথমে বলি, হিপনোথেরাপি হচ্ছে হুম সাবকনসিয়াস মাইন্ডটাকে কমান্ড করা। হুম ঠিক আছে, এটা হচ্ছে সিম্পল, মানে মেইন জিনিস, হুম টপ মানে ডেফিনেশন হিপনোথেরাপি। এটাকে ইউজ করে নানান রকম সমস্যা, মানসিক থেকে শুরু করে ইমোশনাল, সাইকোসোম্যাটিক, হুম ভয় ভীতি, সিজোফেনিয়া, তারপরে হচ্ছে হ্যালুসিনেশন, অনেকে হ্যালুসিনেট করে, কেউ বাজে স্বপ্ন দেখে প্রত্যেক দিন রাতে, হ্যাঁ, বা ইনসোমেনিয়া, কেউ ঘুমাতে পারে না রাতে। এই ধরনের অনেক সমস্যাই সলভ করা যায় হুম। হিপনোথেরাপি দিয়ে। এবং অনেকের ক্রনিক প্রবলেমস, ডায়াবেটিস বা হাই ব্লাড প্রেশারের সমস্যা, এগুলো সুস্থ করা সম্ভব। যেগুলো মাইন্ড থেকে বেশি এসেছে না প্রবলেমগুলো আমাদের শরীরে, হুম সেগুলো হিপনোথেরাপির দ্বারাই খুব সহজে মানে সলভ করা যায়। এবারে হচ্ছে হিপনোথেরাপি কীভাবে কাজ করে। হুম এটা হচ্ছে ডাইরেক্টলি তোমার সাবকনসিয়াস মাইন্ডকে আমরা সাজেশন দিই, যেভাবে কমান্ড দেবো বা সাজেশন দেবো, সাবকনসিয়াস মাইন্ড সেভাবে সেটাকে ফলো করতে শুরু করে। হয় এটা? তোমাকে যদি এবার ফর এক্সাম্পল দিই, এখন দিতে পারবে? একটা ডেমনস্ট্রেশন দিচ্ছি। হ্যাঁ, তো হোক দেখি। চোখটা শুধু বন্ধ করতে হবে চোখ তোমাকে। খালি বন্ধ করলে হয়ে যাবে? হ্যাঁ, একদম। আমি দেখেছি পেন্ডুলাম ঘুরিয়ে বা এরকম সব কিছু লাগে না?
পেন্ডুলাম দিয়েও তোমাকে দেখাবো ডেমনস্ট্রেশন। এটা জাস্ট একটা হালকা তোমাকে ছুঁয়ে যাবে খালি। টাচ করছি, হ্যাঁ, ঠিক আছে? ঠিক আছে। জাস্ট চোখটা বন্ধ করে তোমাকে বসতে হবে, আর জাস্ট রিল্যাক্স, হুম, কিছু ভাবার দরকার নেই, জাস্ট রিল্যাক্স। জাস্ট আমার ইনস্ট্রাকশন আর আমার ভয়েসের উপর ফোকাস রাখো, আর আমি যেটা বলছি ফলো করো। হুম, ইমাজিন করো যে সুন্দর একটা জঙ্গল, সবুজ সবুজ ঘাস, সবুজ সবুজ ঘাস পাতা, সেখানে তোমার মোস্ট ফেভারিট যে ফুল, হুম, সেই ফুল রয়েছে, এবং পুরো ফুলের পাহাড় সেখানে তোমার ফেভারিট ফুলের, এবং তুমি সেখানে হেঁটে যাচ্ছ, হেঁটে যাচ্ছ, তোমার দুটি হাত দিয়ে সেই ফুলের পাপড়িগুলোকে তুমি টাচ করছো আর হেঁটে যাচ্ছ আর এগিয়ে চলেছো, আরও টাচ করছো আর আরও এগিয়ে চলেছো। যত এগোচ্ছ তত ফুলের সংখ্যা বেড়ে যাচ্ছে, এবং তত ফুলের পাপড়িগুলোর সংখ্যাও আরও বৃদ্ধি পাচ্ছে, এবং সুন্দর সুন্দর সেই নরম নরম পাপড়িগুলোকে তুমি টাচ করছো আর এগিয়ে চলেছো আর এগিয়ে চলেছো। আর যত টাচ করছো তোমার আরও খুব বেটার ফিলিং হচ্ছে, এবং আরও তোমার ভালো লাগছে, এবং যত আরও এগোচ্ছ তত আরও বেশি গাছ দেখতে পাচ্ছ, আরও বেশি জঙ্গল দেখতে পাচ্ছ, আরও বেশি ফুল দেখতে পাচ্ছ, আরও ফিল করছো কি আরও ফুলের পাপড়িগুলো বেড়ে যাচ্ছে সংখ্যায়, আরও তুমি এগিয়ে চলেছো, আরও টাচ করছো আর এগিয়ে চলেছো, আরও টাচ করছো আর এগিয়ে চলেছো। এবার একদম স্লো টাচ করছো পাপড়িগুলোর উপরে, আরেকটু স্লো, মোর রিল্যাক্সড ওয়ে, মোর স্লোলি, মোর রিল্যাক্সড ওয়ে, মোর স্লোলি। এবার তুমি ধীরে ধীরে আবার নিজের প্রেজেন্ট অবস্থায়, প্রেজেন্ট শরীরে ব্যাক করলে। 1 2 3, স্লোলি 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 চোখ খুলবে। এবার নিজের হাতটাকে স্মেল করো। দুটো হাতই। হুম, কি স্মেল পাচ্ছ? চাপা ফুলের গন্ধ। তুমি কি চাপা ফুলই ইমাজিন করছিলে? হ্যাঁ, হ্যাঁ। এটা কারণটা কি? না, এটা আমার চাপা হচ্ছে, ফুলের গন্ধটা খুব ভালো লাগে, মানে হুম, এটাই হচ্ছে হিপনোথেরাপি। তোমার সাবকনসিয়াস মাইন্ডটাকে আমি কমান্ড দিলাম কি ইনডাইরেক্টলি, কি তোমার হাতে হুম, সেই স্মেলটা, অ্যাকচুয়ালি সেটা তোমার মেমোরিতে রয়েছে, যেহেতু সেটা তোমার ফেভারিট ফুল, ঠিক আছে? হুম। সেই মেমোরিটাকে আমি অ্যাক্টিভেট করে ট্রিগার করে বের করে আনলাম তোমার হাতে। এটাই হচ্ছে হিপনোথেরাপি। বাপরে এবার আমরা বাপ! দেখবো, পেন্ডুলাম ডেমনস্ট্রেশনও দেখবো। এটা তো আমি মানে গন্ধ পেলাম। এটার জন্য তো মানুষ তোমার কাছে যাবে না। এটার তাহলে কি, কি ভালো জিনিস আছে যেগুলো তুমি বলতে চাইছো? সেটা মানুষের ভালো হয় যাতে। এটা তো ছোট একটা এক্সাম্পল দিলাম। হ্যাঁ, তো এইভাবেই, এই প্রসেস ইউজ করেই হুম, মানুষের মানসিক অসুস্থতা, হুম, ভয়, ভীতি, ডিপ্রেশন, হুম। ফ্রাস্ট্রেশন, এগুলো সব কিছু বের করে নিয়ে আসা সম্ভব। তোমার কিছুতে ভয় বা কিছুতে ডাইলেমা বা এরকম কিছু রয়েছে? আমার? ছোটখাটো ছোটখাটো কিছুতে আশুলাতে ভয় পাওয়া বা কিছু, সেটা না। সামথিং লাইক দিস। আমার সেটা নেই। কিন্তু আমার না খুব anxiety কাজ করে, যেটা আমার কোনো কিছু হারিয়ে যায় না। মানে যদি কোনো জায়গায় আমি কিছু ফোন, আম মানে এয়ারপডস নিয়ে যদি যাচ্ছি আচ্ছা আমি, আচ্ছা আচ্ছা তখন কি হয় আমার মনে হয় না হারিয়ে গেল। টাকা পয়সা না পকেট দিয়ে মানিব্যাগ চুরি হলো। মানে এটা আমার ট্রমাতে আমি মনে হয় যেন। এটা আচ্ছা আমার আচ্ছা মনে হয় খালি। আচ্ছা, এটা একটা ডাইলেমা আছে তোমার। হ্যাঁ, এটা আমার হতে ওকে, পারে কোনো সাইকোলজিক্যাল কোনো প্রবলেম হতে অবশ্যই। পারে। কিন্তু আমার এই জন্য কিন্তু আমি খুব কনসিয়াস থাকি আমার মানিব্যাগ বা এইগুলোর জন্য। মানিব্যাগ, ফোন সবসময় পকেট চেক করতে থাকি। রুমাল, আমার রুমাল খুব হারিয়ে যেত আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এ এয়ারপডস যেগুলো আমি পকেটের ভেতরে রাখি, এগুলো সবকিছু কিন্তু হারায় না। এখন আর হারায় না। কিন্তু সবসময় মনে হয় যেন বাসে উঠলাম বা কোনো জায়গায় ঘুরতে গেলাম, সেটার জন্য আমার অসুবিধাটা হয় তখন। ওকে, তো তুমি এখন জাস্ট কিছু করছি না আমি, হুম, নর্মাল যে চোখ বন্ধ করে তুমি ভাবো যে তোমার ফোন বা রুমাল, ঠিক আছে, তুমি নিয়ে বেরিয়েছো। সেই যে ভয়টা যে হারিয়ে যাবে, যেতে পারে হুম, বা হুম, চুরি হুম, হয়ে যেতে পারে, এই যে ভয়টা, হুম, এটা তুমি হুম, চোখ হুম। বন্ধ করে ইনস্ট্যান্ট, মানে এখন তোমার সেই ফিলিংটা একটু করো, মানে ফিল করো এটা, যাতে তুমি ডিফারেন্সটা বুঝতে পারো, আমি সেই জন্য বলছি। মানে আমি চোখ বন্ধ করে ওই ফিলটা করব। ভাবো যে তুমি ওটা নিয়ে বেরিয়েছো, চুরি হয়ে যেতে পারে, সেই ফিলিংটা। চোখ বন্ধ করে এটা ভাববো তাহলে। ওকে, বেশি দরকার নেই। হুম, সেই ফিলিংটা আসছে, ভয় ভয় লাগছে। হুম, 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 ওকে, চোখ খোলো, নিজের হাতের দিকে এরকম তাকাও। হ্যাঁ, হাতের বিল একদম মাঝখানে কনসেন্ট্রেট করো, হুম, আর আমার ভয়েসের উপর ফোকাস রাখো। ওকে, রিল্যাক্স, মাইন্ড রিল্যাক্স, রিল্যাক্স রিল্যাক্স, কনসেন্ট্রেট,
হাতের মাঝখানে কনসেন্ট্রেট, 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 কনসেন্ট্রেট। হাতটা যত এবার নিজের দিকে এগিয়ে আনছো তত তুমি স্লিপ ফিল করছো, তত তোমার চোখ ভারী হচ্ছে, তত তুমি আরো রিল্যাক্স হয়ে যাচ্ছ, চোখের পাতা আরো ভারী হচ্ছে। যত তুমি এগিয়ে আনছো তত তোমার চোখের পাতা ভারী হচ্ছে, 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 ভারী হচ্ছে, 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 হচ্ছে। আরো এগিয়ে আনছো তো আরো ভারী হচ্ছে, আরো এগিয়ে আনছো তো আরো ভারী হচ্ছে, আরো এগিয়ে আনছো তো আরো ভারী হচ্ছে। একেবারে ক্লোজ নিয়ে আসবে যখন, একেবারে চোখ বুজে যাবে, আর তাকাতে পারবে না, হাত রিল্যাক্স হয়ে যাবে অটোমেটিক্যালি, আর তুমি ডিপ ডিপ ডিপ, ভেরি গুড, ডিপার ডিপার হাত রিল্যাক্স করে নিচে নামিয়ে রাখতে পারো। আর আমার ভয়েসের উপর ফোকাস থাকবে। 3, 2, 1, বসে থাকতে পারবে, একদম ঝুঁকে যাবে না। মোর ডিপার যাও, ডিপ ডিপ ডিপার ডিপার ডিপার, ভেরি গুড, ডিপার ডিপার ডিপার। এবার আমি 10 থেকে 1 কাউন্ট করব। তোমার যে ভয়ের ফিলিংটা তুমি ফিল করলে একটু আগে, হারিয়ে যাওয়ার ভয়টা, এটা 10 থেকে 1 কাউন্টের সাথে সাথে অনেকটা রিলিজ হবে, এবং তুমি নিজেকে এই ডাইলেমার থেকে, এই ভীতিটার থেকে অনেকটা, ম্যাক্সিমাম তুমি নিজেকে রিলিফ ফিল করবে, ফ্রি ফিল করবে, এবং এই বিষয়টা তোমার ভীষণই পজিটিভ ফিলিং আসবে এই বিষয়টার উপরে। 10, 9, feeling well, 8, 7, 6, ভয়টা রিলিজ হচ্ছে, 5, রিলিজিং, 4, 3, 2, and 1। এবার আমি 1 থেকে 10 কাউন্ট করার সাথে সাথে স্লোলি স্লোলি চোখ খুলবে। 1, 2, and 3, ওয়েক আপ। ওকে, কাম ব্যাক। এবারে তুমি যে, তোমাকে যে বলেছিলাম ফিল করতে, ওই মোমেন্টটা চুরি হয়ে যাচ্ছে বা কিছু, তুমি আরেকবার সেটা ফিল করে দেখো কোনো চেঞ্জেস এসছে কিনা ফিলিংসে, চোখ বন্ধ করেই করবো। বা এমনি তুমি নর্মাল কিছু চেঞ্জেস এসছে রিয়েল বুঝতে লাগছে, পেরেছো? মানে সেই জিনিসটার ট্রমাটা লাগছে না। তোমার মনে আচ্ছা, আছে কিনা আমি জানি না, আমি কিছুদিন আগে তোমাকে ফোন করেছিলাম এবং তোমাকে সকালবেলা বলছিলাম, দাদা জানো তো আমি এরকম একটা স্বপ্ন দেখেছি। রাইট, হ্যাঁ, মানে আমি এতটাই ট্রমাটাইজ থাকি এই যে বিষয়টা তোমার নিয়ে, একটা কিছু হারিয়ে গেছে বা হারিয়ে যাচ্ছে। এটা একটা তোমার ট্রমা রয়েছে। তো এখন তোমার সেই ফিলিংটাতে কি চেঞ্জ না, এসছে? এখন আর সেরকম ভয়টা লাগছে না। মানে এখন, মানে তখন যখন তুমি বললে যে ভাবো, আমার তখন না ভয় লাগছে যে সত্যি চুরি হবে না তো, মানে, মানে অনেকে বলে না যেটা বেশি তুমি ভাববে সেটা হওয়ার চান্সেস বেশি থাকে, হুম, তখন একদমই সেটা তাই। মনে হচ্ছিল। কিন্তু তখন, এখন আর সেই ভয়টা নেই, কারণ আমি এখন ভাবছি আমার তো সব পকেটেই আছে, এবং পকেটে আমার লক করা, আমার তো চেন আছে, আর এবং আমার ব্যাগেই সব কিছু আছে, আমার মাথায় এটা এলো। রাইট। তো পুরো তোমার মেন্টাল যে প্রোগ্রামিংটা, কি এটা কিন্তু আমি অটোমেটিকলি বলছি। এটা অটোমেটিক্যালি আসছে তোমার মধ্যে। কারণ কি বলো, তোমার মাইন্ড প্রোগ্রামিংটা এখন চেঞ্জ হচ্ছে। আগে একরকম সেট আপ ছিল, মানে প্যাটার্ন ছিল একটা, হুম সেই প্যাটার্নটা ব্রেক হলো, ব্রেক হয়ে এখন নতুন পজিটিভ প্যাটার্ন তৈরি হচ্ছে। হুম যখন আমি নেগেটিভিটিটা বার করে আনলাম না তোমার ভেতর থেকে, অটোমেটিক্যালি পজিটিভ প্যাটার্ন তৈরি হয়ে যায়। তো এতটাই ফাস্ট এবং এতটা এফেক্টিভলি হিপনোথেরাপি দিয়ে একটা মাইন্ডকে প্রোগ্রাম করা যায়। মানে যে কোনো মানুষের যে কোনো প্রবলেম। একদম একদম একদম। আর সেটা এত ফাস্ট, মানে রেজাল্টটাও এত ফাস্ট দেয়। এবার ধরো দাদা, কেউ ধরো আসতে পারছে না, তাদের বাড়িতে গিয়েও তো তুমি সেবা দাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক। মানে মানে আর এইটাতেও কি হিউজ চার্জেস, সেটা কি তুমি প্রোভাইড করো নাকি নর্মাল রাখো? এটা আমার নমিনালি থাকে, ঠিক আছে। এবারে নর্মাল যারা আমার কাছে এসে করবে তাদের সেটার তুলনায় এবার ডিস্টেন্স ওয়াইজও থাকে অনেক সময়, কি কলকাতার বাইরে, সেক্ষেত্রে আলাদা একটা চার্জেস, চার্জেস থাকে, হ্যাঁ একটা সেটা যেতে কনভেনিয়েন্ট আসতে ফি তো একটা থাকে, লাগেই না সেটা। ওটাই। আর এমনি বেশি রাখা হয় না, 2,000 টাকা কি 3,000 টাকা বেশি রাখি। ওকে, বাইরে যদি হয়, হ্যাঁ, কলকাতার বাইরে বাইরে যদি বাইরে হয়। যদি হয়। আর বাড়িতে গেলে সেটা বুঝে নেবো আমরা, বা হুম তুমি যদি দেখে নাও সেটা হিসাবে যখন কথা বলো তখন হুম, তুমি বুঝে বলে দেবে তাদেরকে। একদম একদম। ঠিক ঠিক। এবার আমরা তো কথা বললাম লম্বা একটা বিষয় নিয়ে, যে ইয়াং জেনারেশন, ডিভোর্সের পর বা ডিভোর্সের আগে যারা আছে, বা পিএলআর নিয়ে কথা বললাম। এবার আমি চাইবো, যেটা আজকালকার দিনে মা বাবারা বেশি চিন্তিত, যেটা সন্তানদেরকে নিয়ে। নেশাতে ঢুকে যায়, ঢুকে যাওয়ার তার পেছনে কারণ আছে, আমি বলবো না নেশা করাটা খুব ভালো জিনিস,
কিন্তু তারা এতটাই নেশা করে ফেলে কোনো না কোনো হার্ট হওয়ার ফলে, মানে প্রেমে ধাক্কা খেয়েছে বা কম নাম্বার পেয়েছে। এটা তো বিশাল বড় আজকালকার ডিপ্রেশনের একটা জায়গা। এবং অনেক সন্তানরা বাজে পদক্ষেপ নিয়ে ফেলে, তুমি বুঝতেই পারছো আমি কি বলতে চাইছি। রাইট। সেখান থেকে তুমি আমাকে বলেছিলে কৌশিক যে আমি এরকম চাইল্ড কিছু থেরাপি আছে, এটা একটা নাম আছে, তুমি সেটা বলবে। সেখানে বাচ্চারা সেই ডিপ্রেশন থেকে বা বাবা মার যে অত্যাচার করা, অনেক হয়তো না বাবা মা ঝামেলা করছে, ডোমেস্টিক ভায়োলেন্স, ডোমেস্টিক ভায়োলেন্স হয়ে যাচ্ছে একটা বাচ্চার উপর, সে বাচ্চাটা বড় হয় কিন্তু সেটারই একটা সেই প্রতিরোধ, নিজের ট্রমাটা থেকে যায় ট্রমাটা ভেতরে। থেকে যাচ্ছে বুকের ভেতর। এবং যখনই সে ভাবছে যে আমি যে কাউকে ভালোবাসবো, সেটা ভালোটা বাঁচতে পারছে না, কাউকে কিছু জিনিস এক্সপ্রেস করবো সেটা পারছে না, বা অনেক সন্তানরা ডিপ্রেস থেকে যায়। তো রাইট। তাদের জন্য কি কোনো রকম কোনো থেরাপি আছে? ইয়েস, ধরো কোনো বাচ্চা, বাচ্চার কথা বলছি, কি ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার, ঠিক হুম আছে? হুম তো প্রথম কথা, এটা তো লিগ্যাল ম্যাটার হচ্ছে। আর সেকেন্ড, দ্বিতীয়, যে সেই চাইল্ডটার যে ভেতরে যে ট্রমাটা থেকে যাচ্ছে, হুম। সেটার থেকে সেটাকে মানে সেই বাচ্চাটিকে মুক্ত করতে হবে, ঠিক আছে? সেটাকে আমরা বলি ইনার চাইল্ড হিলিং। ইনার চাইল্ড হিলিং। অ্যাকচুয়ালি এটা বড়দের জন্য ইউজ করা হয়, ঠিক আছে? কারণটা বলছি, ধরো আমাদের এখন সেই এজে আমরা যাইনি, সিনিয়র সিটিজেন হইনি এখন, না। কিন্তু যারা আফটার 40 হয়ে গেছে, হুম কিন্তু একটা ডোমেস্টিক ভায়োলেন্স তারা ছোটবেলায় সেটা এক্সপিরিয়েন্স করে এসছে, হুম হুম তাদের ভেতরে সেই ট্রমাটা থেকে গেছে। হুম। এবার থেকে যাওয়ার কারণে তাদের নানান রকম রোগ আসছে বডিতে, হয়? বা মানসিকভাবে তারা স্টেবল নয়। এটা সত্যি হয় এরকম? একদম হয়। তোমার ছোটবেলায় যে ট্রমাটা তুমি এক্সপিরিয়েন্স করবে, সেটা হুম তো হুম যদি না বেরোয়, যদি না রিলিজ করা হয়, হুম হুম সেটা তোমার পরবর্তীকালে ইন ফিউচার আফটার 40, আফটার 50 হুম কোনো না কোনো ক্রনিক ডিজিজ দেবেই, বা কোনো মেন্টাল প্রবলেম দিল, কোনো নার্ভাস সিস্টেমের কোনো প্রবলেম দিল, বা তোমার থিঙ্কিং করার প্যাটার্নটা অন্য রকম করে দিল, তুমি আর লাইফটাকে সেইভাবে পজিটিভলি দেখো না, ছোটবেলায় দেখতে, কিন্তু এখন দেখো না, সেটা সেই ট্রমাটার কারণে। তো সেগুলো, সেই জিনিসটা যখন রিলিজ করানো হয়, ওটাকে ইনার চাইল্ড হিলিং বলে। তো তারপরে তুমি মানে সেই ব্যক্তিটি একদম আবার সেই নর্মাল, সেই বাচ্চার সময় যে হুম যতখানি হুম পজিটিভ ছিল, পিওরিটি ছিল, হুম সেই এনার্জিতে ফিরে আসবে। তার ফলে অনেক রোগ ব্যাধি অটোমেটিক্যালি মানে শান্ত হয়ে যায়, রিল্যাক্স হয়ে যায় বডিতে। হুম। আর বাচ্চাদের করার ক্ষেত্রে, বাচ্চাদের করলে আরো বেশি তাড়াতাড়ি সেটা কাজ করে, কারণ তাদের কাছে অনেকটা সময় পেয়ে যাচ্ছে তারা। হুম, রিকভারি করে নেয় তারা। হ্যাঁ, আর তাদের খুব ফাস্ট কাজ করে। বড়দের ক্ষেত্রে হতে পারে একটা সেশনে হলো না, দুটো সেশন কি তিনটে সেশন, যার যেরকম টাইম লাগবে, কিন্তু বাচ্চাদের অনেকটাই ফাস্ট কাজ করে। আর সেটা যখন বাচ্চাদের থেকে বার করা হয়, তাদের স্টাডিজ দিয়ে বলো, বা কেউ যদি স্পোর্টস পছন্দ করে, খেলাধুলো, তো প্রচুর মানে তাদের অ্যাক্টিভিটিগুলো বেড়ে যায়। হুম। সেই ট্রমাটা যখন বেরিয়ে যাচ্ছে তাদের ইমোশন থেকে বলো, সাবকনসিয়াস মাইন্ড থেকে যখন বেরিয়ে যাচ্ছে, তাদের কনসেন্ট্রেশন পাওয়ারটাও বেড়ে যাবে। বাহ! এবং এবার এটা কি তাদেরকে বলতে পারো সেই বাচ্চাগুলোর তুমি কি করলে ভালো হতে পারে? বা ধরো অনেকে আছে যারা বিজনেস করবে। ধরো মনে মনে ভাবছে আমি একটা চাকরি করব, চাকরি করে একটা পুলিশ হবো বা একটা ভালো পদে যাব। ভাবতেই রাইট, পারে তাদের এটা ঠিক। এই ভাবনাটা খারাপ না। না। কিন্তু দেখতে পাচ্ছ তুমি তার চাইল্ড, মানে যখন হিলিং করছো, বা এটা কি কি বললে তুমি? ইনার চাইল্ড, চাইল্ড হিলিং। ইনার চাইল্ড হিলিং। তো সেখানে যখন তুমি দেখতে পাচ্ছ যে এরকম ও এই কাজটা করলে ভালো হতে পারে, তুমি সেটাও তো তাকে বলে দেবে। এবং সেটা শুধু বলে দেওয়া না, সেটাকে হিপনোথেরাপির মাধ্যমে, হুম ঠিক আছে, উইথ ইনার চাইল্ড হিলিং হুম একসাথে হুম হুম কম্বিনেশন করে, তাকে তার মাইন্ডটাকে সেইভাবে প্রোগ্রামিং মানে করে দেওয়া যায়, যেতে হ্যাঁ পারে। Yes. কেউ ধরো ডাক্তার হতে চায়, হ্যাঁ পুলিশ হতে চায়, হ্যাঁ, ঠিক আছে, বা অন্য ধরো কোনো গোল থাকলো, যে কোনো একটা, বিজনেসম্যান হবো, যে কোনো একটা তার টার্গেট এনিথিং। আছে। এবার হিপনোথেরাপি করে তার মাইন্ডটাকে সেইভাবে প্রোগ্রাম করে দেওয়া হলো, সে পুরো সেই গোল নিয়েই লাইফে এগোবে। আর এটা কি ওয়ান টাইম বা টু টাইম এটা থেরাপি নিলে এটা হয়ে যায়? হ্যাঁ, 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 1 টাইম 2 টাইম। এবার মানে কারোর যারা বাবা মারা ভাবছে যে নিজের সন্তানকে এই জায়গায় দেখতে চাইছে, বা ধরো সন্তানের মধ্যে সেই পোটেনশিয়ালটা আছে, ঠিক আছে, তখন তারা যদি তোমাকে সাথে একটু কন্ট্যাক্ট করে যদি পুশ করা হয়, সেই সন্তান অটোমেটিকলি এগিয়ে যাবে। হ্যাঁ, অনেকটাই এগিয়ে যাবে, তাদের অনেক ব্লকেজ ক্লিয়ার হয়ে যাবে। একটা যদি কোনো রকম কোনো এক্সাম্পল রাখো দাদা। ক্লাস 10-এ পড়ে ছেলেটা এখন। হুম 3 মাস আগে তার থেরাপি হয়েছে। হুম
তার ছিল স্ট্যামারিং প্রবলেম, প্রথম কথা এটা, ঠিক আছে, এবং সব কথা অতটা ভালো এক্সপ্রেস করতে পারতো না। স্ট্যামারিং প্রবলেম প্লাস ছিল, আমার দেখেছি অনেক অসুবিধা হয় ওদের কোনো জায়গায় কোনো কথা বলতে। আমি ছোট্ট একটা ঘটনা বলি, মানে এই ঘটনা আমি ডিস্টার্ব করছি না তাকে। আমাদের স্কুলে একটা ছিল ছেলে, নামটা বলছি না, সে জানি না দেখছে কিনা, সে নিজের নাম প্রেজেন্ট করলে ইয়েস স্যার বা ইয়েস ম্যাম বলতো, তার কষ্ট হতো, আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে এতটা বেশি ছিল। এখন জানি না তার কি হয়, কিন্তু স্ট্যামারিং প্রবলেম যাদের আছে তারা ওই কথা বলে বা ইয়ে করে তারা কিন্তু ভালো রেজাল্ট করতো। সে ফার্স্ট বয় আমাদের স্কুলে ছিল, আমাদের ক্লাস হিসাবে। কিন্তু এই প্রবলেমটা যে কত বাজে প্রবলেম, অনেকটাই লাইফে অনেক মানে মানে প্রবলেম ফেস অনেক করতে জায়গায়, হয়। মানে অফিসে কোনো মানে ম্যানেজিং, যদি সে ভালো কাজ জানে কিন্তু সে কথা বলতে পারছে না, এটা তো খুব প্রবলেম একটা জিনিস। সরি দাদা, আমি রাইট। তোমাকে একটু টুকলাম, বলো দাদা তুমি তো। তো তারপরে তার থেরাপি করানো হয়, এবং সে পড়াশোনায় বলতে গেলে কনসেন্ট্রেট অতটা ভালো করতে পারতো না, ঠিক আছে, খেলে বেড়াতো সারাদিন, কিন্তু পড়তে বসলেই মাইন্ড এদিক ওদিক চলে যেত। তো তার থেরাপি নেওয়া হলো ফার্স্টে স্ট্যামারিংয়ের জন্য, ঠিক আছে, 3টে সেশন লাগলো। যেহেতু তার সেটা ইনবোর্ন প্রবলেম, সেহেতু অনেকগুলো সেশনেই আমি ভেবেছিলাম যে লাগবে। তো মোস্ট প্রবাবলি 3টে সেশনে তার অনেকটাই কিওর হয়ে যায়। তো মানে 90% কিওর হয়ে যায়। তাকে যখন আমি রিড করতে বলি যে কি কোনো স্ট্যান্ডার বা কোনো স্টোরি তুমি হুম পড়ো, হুম ফ্লুয়েন্টলি পড়ে গেল পুরো, উইদাউট এনি, তাহলে তো মানে 95% ঠিক হয়ে গেছে। তো সেটা গেল। তারপরে কনসেন্ট্রেশনের জন্য আরেকটা সেশন দেওয়া হয় তার হুম স্টাডিজের ক্ষেত্রে। তো এগুলো ইনস্ট্যান্ট বোঝা যায়, ইনস্ট্যান্ট রেজাল্টটা বোঝা যায়, ঠিক আছে, এই না যে আজকে করলাম, 1 সপ্তাহ পরে তুমি বুঝতে পারবে যে চেঞ্জেস আসছে, এরকম না, ইনস্ট্যান্ট। মানে তাকে করবার সময় তার বই খাতা নিয়েই বসিয়েছিল যে তুমি বসো, ঠিক আছে, করাবার পরে বলা হলো যে এবার পড়ো তুমি কিছু একটা লাইন বা কিছু। তো আগে যে ফিলিংটা আসতো, হুম মন একেবারে বসতো না, এদিক ওদিক দৌড়াতো, পুরো উইদাউট এনি ডাইভারশনসে পড়ে গেল পুরো, স্টোরি বলো বা ওদের পড়ার যা সায়েন্স বা কোনো গল্প, পুরো রিড করে গেল। তো তারপর বাহ, থেকে তার এক্সাম ছিল। এটা তো তার স্পিচ থেরাপিটা তুমি ঠিক করলে। হুম। কিন্তু ধরো ধরো কেউ ডিপ্রেশনে আছে, তাহলে সেটা কি বলবে? এরকম কোনো ঘটনা আছে তোমার কাছে, বা যে দর্শকরা কানেক্ট করতে পারে? ডিপ্রেশন, হ্যাঁ ডিপ্রেশনে অনেক স্টোরি আছে। একটা যদি রাখো এবারে যেটা তোমার কাছে একটা সব থেকে মেয়ের বেস্ট মনে হয়। একটা মেয়ের বলি কথা, যে বিয়ে হচ্ছিল না, ঠিক আছে, তো অনেক ছেলে দেখেও বিয়ে হচ্ছে না। এবার ওর একটা ছেলেকে কানেকশন আসার পরে, মানে সম্বন্ধ আসার পরে পছন্দ হয়ে গেছিল, ভালো লেগে গেছিল, কিন্তু দুজনের কথা হতো অনেক দিন, 6 মাস কথা হয়েছে দুজনের, হুম বা এই ফোন কল বলো বা অনলাইন বলো, কিন্তু ছেলেটার বাড়ির তরফ থেকে পছন্দ ছিল না মেয়েটাকে। তো আমার কাছে এসে প্রচুর কান্নাকাটি করেছিল যে কিছু করে তাকে ফিরিয়ে আনো, কি আমাদের যাতে বিয়েটা হয়, কিছু একটা করো, ঠিক আছে। এবার সেটা তো সম্ভব নয়, কার্মিক পার্টনার হলে হুম করা যায় না। তো এবার তাকে বলি তুমি সেশন দাও। এবার সে বলে সেশন নিলে কি সে ফিরে আসবে? আমি বললাম, না সেটা আসবে না, কিন্তু তোমার ভেতরের যে কষ্টটা, ডিপ্রেশন কষ্টটা, সেটা তুমি সেটার থেকে মুক্ত পাবে, ঠিক আছে। তো প্রথমে একটা সেশন দেওয়া হয়, আর সে এতটা ডিপে চলে গেছিল ছেলেটার সাথে যে মানে মিনিটে মিনিটে তার কান্না পাচ্ছে এই লেভেলের। আর যদি কিছুদিন আরো বেশি থাকতো অ্যাকিউট ডিপ্রেশনে চলে যেত। মানে ওটাতে কি হয়, তোমার সেই পেইনটা আসবে, সেই ধরো ছেলেটার কথা মনে পড়ছে, কিন্তু সে মানে ইনস্ট্যান্টলি তার মাইন্ডটা না ব্ল্যাঙ্ক হয়ে যাবে, অজ্ঞানের মতো হয়ে যায়। এটা হচ্ছে হাই স্টেজ অফ ডিপ্রেশন। তো সেটা, সেই অবধি যাতে না পৌঁছায় তার আগেই তাকে হিলিং, মানে হিপনোথেরাপিটা দেওয়া হলো। একটা সেশনের পরে বলল, মানে ইনস্ট্যান্টলি বললো যে মানে কিছু ফিল হচ্ছে না, ঠিক আছে, ছেলেটার কথা। তার পরের দিন বললো তখনও মানে পেইনটা মানে আস্তে আস্তে হালকা বুঝতে পারছে, ঠিক আছে, মনে পড়লেই একটা টান ফিল হচ্ছে। বললাম যে তোমার একটাতে হবে না, আরও 2-3টে সেশন লাগবে। তো 3 নম্বর সেশন হলো, আসলো, তখন ইনস্ট্যান্টলি পুরোপুরি সেশনের পরে সে বললো যে ছেলেটা মানে এমন ফিল হচ্ছে যেন কোনো কানেকশন ছিল না তার সাথে কোনোদিন। সেটা হয়েছিল হচ্ছে উইদিন 10 মিনিট সেশনের পরেই, যখন রিলিজ করিয়ে দিই আমি পুরো পেইনটা, পুরো ফিলিংটা। আর মেনলি তো অ্যাটাচমেন্টের কারণে হয়, একটা মেন্টাল অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়।
আরেকজনের সাথে, সেই কারণে এত কষ্টটা আসে। এবার সেইটা যখন পুরোপুরি রিলিজ করিয়ে দেওয়া হয়, তখন এমন ফিলিং আসে যে তাকে কোনোদিন চিনতামই না, তার সাথে না তো কোনোদিন কানেকশন ছিল, না তো কোনোদিন কথা বলেছি, এই ধরনের ফিলিং আসে, মানে পুরোপুরি কাট অফ যাকে বলে। তো সেটা হলো। তো আস্তে আস্তে দেখলাম মেয়েটার মুখটা কাঁদতে কাঁদতে পুরো শুকিয়ে গেছিলো, মানে সে রোজ কাঁদছে, কান্নাকাটি করার ফলে পুরো চোখ, নাক, মুখ কি এখানে ডার্ক সার্কেল পড়ে যাওয়া, রাতে ঘুম না হওয়া, অনেক রকম প্রবলেম আসছিল। 10-15 দিন পরে বলি তুমি আমাকে একটা রিপোর্ট দেবে, কেমন আছো না আছো। তো ছবি পাঠালো, পুরো অন্য রকম হয়ে গেছিল আফটার 10 to 15 days, যেন কোনোদিন কোনো ডিপ্রেশন বা পেন ছিলই না তার মনে। আর এখন সে নিজের বিজনেস করছে, মেয়েটা নিজের ক্লাউড কিচেন তাও এটা খুলেছে। ক্লাউড কিচেন মানে কত বছর আগেকার ঘটনা? রিসেন্ট, এটা 3-4 মাস হবে? 2000, হ্যাঁ ওরকমই 7-8 মাস, 7-8 মাস হবে। হার্ডলি 7-8 মাস। বাহ বাহ, উফ। আজকের পডকাস্টটা মানে একদম প্যাকড আপ হলো একটা, মানে পিএলআর, তারপর হলো তোমার এই হিপনোথেরাপি, তারপর তারপর তোমার হলো ইনার চাইল্ড হিলিং যেটা আছে, ইনার চাইল্ড হিলিং, আর আরেকটা কি যেন করলাম দাদা আমরা, টুইন ফ্লেম। টুইন ফ্লেম জার্নি। আমি ভুলেই যাচ্ছি, মানে যাদের ইয়াং জেনারেশন যারা আছে তাদের জন্য একটা হয়েছে। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। নাম্বার যেখানে আছে, নাম্বার যখন আছে তো সেখানে তারা কন্ট্যাক্ট করেই নেবে, এবং আপনাদেরকে বলবো কন্ট্যাক্ট করুন, কথা বলি আমরা একসাথে। বা আপনার যদি কোনো প্রবলেম হয়, দাদা তো কথা বলবেই, আপনি আমাকেও ফোন করে জেনে নিতে পারেন যে কিভাবে কন্ট্যাক্ট করবো, কীভাবে, আমি সব হেল্প করে দেবো দাদা। যারা যদি শিখতেও চায়, দাদা সার্টিফিকেট প্রোভাইডও করো তুমি, ইয়েস, কিন্তু ডেডিকেটেড স্টুডেন্ট হতে হবে, একদম তাই। ঠিক আছে? মানে ওরকম আইলাম, ইচ্ছা হলো না, মানে একটা দুটো করে তারপর ছেড়ে দিলাম, সেই রকম করলে কিন্তু অসুবিধা আছে, ঠিক আছে? তো ডেডিকেটেড স্টুডেন্ট দাদাদের সাথে দেখেন। আর একটা জিনিস হচ্ছে যে দাদার কাছে যদি আপনারা পিএলআর শেখেন বা যে কোনো জিনিস শেখেন, দাদাকে আমি এটা বলি, দাদা যে স্টুডেন্টরা থাকবে তারা আমাদের এই পডকাস্টে বসে 2খানা পডকাস্ট তারা এখানে একটা অ্যারেঞ্জমেন্ট আমরা করে দেবো, কারণ সিরিয়াসলি, কারণ তাদের দেখো তুমি শেখাচ্ছ, তোমার সাথে রিলেশনটা আমার অন্যরকম বর্তমানে, এবং তারা যখন এটা করবে তাদেরও একটা পরিচিতি পারবে, একটা অপরচুনিটি থাকবে তাদের জন্য। রাইট রাইট, ভালো না দাদা? তুমি বলো, তোমার কি মনে হলো? ভালো দিলাম কি, মানে ভালো একদম, দিলাম মানে যে ভালো একটা অপরচুনিটি তাদের এটা দিচ্ছি তো বলো? তাদের জন্য মানে অনেক বড় অনেক অপরচুনিটি। বড়, অনেক বড়। এবং দাদার তো তোমার সাউথ এবং নর্থ দুটো জায়গায় হ্যাঁ। তোমাদের চেম্বার আছে, কন্ট্যাক্ট করুন। বেশি কথা বলবো না, আজকে আমি আপনাদের হোস্ট কৌশিক সেন, আজকে আমাদের গেস্ট শুভ্রজিৎ দা, আর ক্যামেরা পেছনে অ্যাজ ইউজুয়াল কিংসুক সেন। নমস্কার, নমস্কার দাদা। নমস্কার, নমস্কার।